নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো লাস্ট যে গল্পটা এসেছিল সুর, সেটাতেও তোমাদের বেশ ভালো রেসপন্স আমি পেয়েছি। এখনও অবধি 737টা ভিউ এসেছে গল্পটাতে। তো আমি চাই যে তোমরা এইভাবে আরও সাপোর্ট করো আর ওই গল্পটাকেও যত তাড়াতাড়ি সম্ভব 1K ভিউসের কাছে পৌঁছে দাও। আমি জানি তোমরা এটা করতে পারবে, আর এইভাবেই সাপোর্টটা আমাকে দেখাতে থাকো। আজকে তোমরা সাপোর্ট দেখাচ্ছ বলেই কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। 2022 সাল থেকে আমার এই চ্যানেলটা চলছে। আগে একটা অন্য নাম ছিল, কিন্তু বর্তমানে ফেনোমেনাল আর্কাইভ হিসেবেই সবাই তোমরা আমার চ্যানেলটাকে চেনো। তো এবার বেশ তোমাদের থেকে বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছি, আর আমি আরও মোটিভেট হচ্ছি নতুন নতুন গল্প দেওয়ার। কিন্তু কিছুদিন আগে আমার প্রায় 5-6 জন ভিউয়ার্স আমায় বলছিল যে অডিও ড্রামা মানে লাইক সানডে সাসপেন্স বা গপ্পমিরের ঠিক বা মিডনাইট হরর স্টেশনে যেমন হয়, কিন্তু তাদের আমি বললাম যে আমারও অডিও ড্রামা করার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরকম ফান্ডিং নেই যে আমি একটা বড় প্রজেক্ট, একটা কোনো ভালো প্রোডাকশানকে দিয়ে করাবো। হয়তো গল্প আমার কাছে প্রচুর আছে, আমার লেখা অনেক গল্প আছে যেগুলো হয়তো অডিও ড্রামায় হলে বা অডিও স্টোরিতে হলে জিনিসটা আরও বেটার লাগবে, কিন্তু কিছু করার নেই। বর্তমানে আমার কাছে তেমন ফান্ডিং নেই যে আমি অডিও স্টোরি বানাবো। তো সেহেতু আপাতত যেমন স্টোরি টেলিং চলছে, স্টোরি টেলিংটাই চলুক। কিন্তু আমি তোমাদের আজকে প্রমিস করছি যে যেদিন আমার মনিটাইজেশন আবার অন হয়ে যাবে, যেদিন আবার আমার চ্যানেল থেকে আমি টাকা পাবো, আবার কেন বলছি, এখন অবধি একবারও পাইনি, মানে যেদিন টাকা পাবো আমি সেদিনই আমি আমার নিজের লেখা একটা বড় গল্প, প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো ওরকম গল্পটা হবে। এই গল্পটাকে আমি প্রোডাকশান, মানে কোনো ভালো প্রোডাকশানকে দিয়ে করাবো, এবং হয়তো তোমাদের গল্পটা শুনে খুবই ভালো লাগবে, কারণ যেহেতু একটা প্রোডাকশান করবে গল্পটা। তো দেখা যাক এবার কি হয়। তোমরা সাপোর্ট দেখাতে থাকো যাতে এই বছরের মধ্যেই আমার যে মনিটাইজেশন গোলটা আছে সেটা কমপ্লিট হয়ে যায়। আর বেশি কথা বলছি না, ইন্ট্রোটা অলরেডি 3 মিনিট হয়ে গেছে। তো আজকে তোমরা শুনবে 2টো গল্প, একটা পাঠ করছি আমি, আর একটা পাঠ করছে আমার কলেজের জুনিয়র অনুষ্কা চক্রবর্তী। তো আশা করছি 2টো গল্পই তোমাদের ভালো লাগবে। তো আজকের প্রথম গল্প, আমার লেখা কাহিনী ফিশ ফিশ শুরু হচ্ছে। তো আর একটু সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমার লেখা, অর্থাৎ প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী ফিশ ফিশ। বরুণ ঘোষাল বহুদিন ধরেই একটা নিরিবিলি জায়গায় বাড়ি কিনতে চাইছিলেন। শহরের ব্যস্ততা, কোলাহল আর নানান ঝামেলা থেকে একটু দূরে একটি শান্ত পরিবেশে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো তার অনেক দিনের ইচ্ছা। তাই কলকাতার বাইরে একটি পুরনো বাগান বাড়ি কিনতে বেশি দিন ভাবেননি। দাম ছিল তুলনামূলক কম, আর বাড়ির কাঠামো বেশ শক্তপোক্ত। তবে বাড়িটি দীর্ঘদিন খালি পড়েছিল বলে কিছু মেরামতির প্রয়োজন ছিল। দেখো অনু, বাড়িটা একটু পুরনো হলেও জায়গাটা দারুণ, তাই না? বরুণ চেয়ারে বসে চা খেতে খেতে বললেন। হ্যাঁ, জায়গাটা তো বেশ বড়, কিন্তু এত বড় বাড়ি
রাখার কাজ কে করবে? অনুরাধা কিছুটা চিন্তিত সুরে বললেন, কাজের লোক লাগিয়ে দেবো। তুমি শুধু ভাবো শহরের ব্যস্ততা ছেড়ে এখানে কেমন শান্তিতে থাকবো। বলুন আশ্বাস দিলেন। কিন্তু মেয়ের কাছে বিষয়টা অতটা রোমাঞ্চকর লাগলো না। মিতালি বা মিনি যে কলেজে পড়ে, শহরের সঙ্গে তার অদৃশ্য যোগ যেন ছিন্ন করতে পারছে না। মা, শহর থেকে এত দূরে এসে আমি আমার বন্ধু বান্ধবদের ছেড়ে কি করব? এখানে দেখার মতো তো কিছুই নেই। তুইও আস্তে আস্তে মানিয়ে নিবি, সব নতুন জায়গায় সময় লাগে। অনুরাধা মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। তবে অভি ছিল একেবারেই অন্যরকম। 8 বছরের এই ছেলেটি নতুন জায়গা নিয়ে বরাবরই উত্তেজিত। এখানে কত ঘর, আমি আমার বন্ধুদের বলবো আমরা একটা দুর্গে থাকি, আর ওই বেসমেন্টটায় খেলা জমাবো। অভি হাসতে হাসতে বলল। সেদিন বিকেলে গাড়ি ভর্তি করে তাদের জিনিসপত্র নতুন বাড়িতে এলো। বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় লোহার গেটের কর্কশ আওয়াজ যেন বাতাস কাঁপিয়ে দিল। বাড়িটা সত্যিই বড়, উঁচু ছাদ, কাঠের সিঁড়ি, বড় বড় জানলা আর একটা বিশাল বাগান। তবে তার মধ্যেও একটা অদ্ভুত নীরবতা যেন সবাইকে ছুঁয়ে গেল। এ বাড়ি কি ভুতুরে বাবা? অভি মজা করে প্রশ্ন করল। বরুণ হেসে উত্তর দিলেন, এইসব ভূতের গল্প শোনার দরকার নেই। বাড়িটা পুরনো, তাই মানুষ মিথ্যে কথা বানিয়ে বলে। পরের দিন সকালে সবাই নিজেদের ঘর গোছানোর কাজে ব্যস্ত। অনুরাধা রান্নাঘর পরিষ্কার করছেন। মিতালি জানলার ধারে দাঁড়িয়ে ফোনে বন্ধু রোশনির সঙ্গে কথা বলছিল। আর সেই ফাঁকে অভি নেমে পড়ল বাড়ির বেসমেন্টে। বেসমেন্টটা স্যাঁতস্যাঁতে, অন্ধকার আর ধুলোময়। অভি সেখানে টর্চ নিয়ে নেমে পড়ল। তার কাছে ওই জায়গাটা যেন এক রহস্যময় দুর্গ। হঠাৎ একটা ঝাঁপির কাছে দাঁড়িয়ে সে একটা শব্দ শুনল। এই জায়গায় একটা বিড়াল থাকে নাকি? অভি নিজের মনে মনে বলল। ঝাঁপিটা খোলার সঙ্গে সঙ্গে একটা বড় কালো চোখের সাদা বিড়াল লাফ দিয়ে বেরিয়ে এলো। অভি অবাক হয়ে বিড়ালটির দিকে তাকিয়ে রইল। বিড়ালটি তার দিকে ঠান্ডা চাহনিতে তাকিয়েছিল। তুই এখানে থাকিস? তোর নাম কি? ম্যাজিক্যাল বিড়াল তুই? অভি হাসতে হাসতে বিড়ালটাকে কোলে নিতে চাইল, কিন্তু বিড়ালটি সরে গিয়ে অদ্ভুত কাতর শব্দ করল। অভি সেটি নিয়ে খুবই উচ্ছ্বসিত হয়ে পড়ল। সেদিন দুপুরে খাওয়ার সময় অভি লুকিয়ে লুকিয়ে বিড়ালটিকে নিয়ে খেলছিল, কিন্তু খেলার সময় একটা দুর্ঘটনা ঘটে। বিড়ালটি বেসমেন্টের সিঁড়ি থেকে পড়ে যায় এবং মারা যায়। এবার আমি কি করব? মা বাবাকে বললে তো রেগে যাবে। অভি নিজের মনে মনে বলল। সে চুপচাপ বাগানের এক কোণে বিড়ালটিকে কবর দিয়ে দিল। সন্ধ্যায় খাওয়ার সময় অভি মায়ের কাছে সব স্বীকার করল। মা, আমি একটা বিড়াল পেয়েছিলাম বেসমেন্টে। খেলতে খেলতে সেটা মারা গেছে। আমি ভয় পেয়ে সেটাকে বাগানে কবর দিয়ে এসেছি। অনুরাধা রেগে গিয়ে বললেন, তুই বেসমেন্টে নামলি কেন? আর এসব জিনিস লুকিয়ে রাখার কি দরকার ছিল? বরুণ বললেন, ওকে বকো না, তবে সাবধানে থাকতে হবে। আর
এসব পোষা প্রাণী নিয়ে বেশি ভাবার দরকার নেই। পরের দিন সকালে অভি আবার বেসমেন্টে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখল ঠিক আগের দিনের মতো দেখতে আরেকটি বিড়াল বেসমেন্টে বসে আছে। তার ঠান্ডা চোখ অভির দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। তুই এখানে? কিন্তু তুই তো মরে গিয়েছিলি। অভি হতবাক। বিড়ালটি আবারও কাতর স্বরে করে উঠল। মিতালি যখন বিষয়টি জানল, তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি জাগল। সে বাবার কাছে বিষয়টি বলতে চেয়েছিল, কিন্তু নিজেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। রাতে মিতালি পড়ার টেবিলে বসেছিল। জানলা খোলা ছিল, আর সেখান দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঘরে ঢুকছিল। কিন্তু এমন সময় হঠাৎই সে জানলার পাশে কিছু একটা দেখতে পেল, ছায়ার মতো আর কি। জানলায় এগিয়ে এসে সে তাকালো বাইরের দিকে, কিন্তু কাউকেই দেখতে পেল না। কিন্তু তারপরেই সে অনুভব করল যে তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। এ বাড়িতে কিছু একটা ঠিক নেই, মিতালি নিজের মনে বলল। ঘোষাল পরিবার ক্রমেই একটা অদ্ভুত চাপের মধ্যে পড়তে শুরু করলো। বরুণ যুক্তিবাদী মানুষ। এসব ঘটনাকে তার চোখে নেহাত কাকতালীয় বলে মনে হলো, কিন্তু অনুরাধা বেশ চিন্তিত। একদিন তার এক পুরনো বান্ধবী তাকে বলল, এই বাড়ি নিয়ে অনেক কথা শোনা যায় বুঝলি, কিন্তু তুই একবার কোনো তান্ত্রিকের কাছে যা। অন্যদিকে বরুণ বললেন, এসব অন্ধবিশ্বাস নিয়ে আমি মাথা ঘামাতে পারবো না। বৈজ্ঞানিক পদ্ধতিতেই এর সমাধান খুঁজে বার করতে হবে। বাড়ির ভেতরের রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছিল। আতঙ্ক যেন এক অদৃশ্য ছায়ার মতো ঘোষাল পরিবারের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। রাতের ঘন অন্ধকারে ঘোষাল বাড়ি যেন এক রহস্যময় ছায়াময় দুর্গ। বাগানের বড় গাছগুলো তাদের দীর্ঘ ডালপালা মেলে নিস্তব্ধ বাড়িটিকে ঢেকে রেখেছে। বাড়ির বেসমেন্ট থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজ ক্রমেই বাড়ির বাকি অংশে ছড়িয়ে পড়ছে। সেই আওয়াজ যেন এক অজানা ভাষায় কিছু বলতে চাইছে, কিছু জানতে চাইছে, কিছু জানাতেও চাইছে। মিতালি ভীত চোখে তার মা অনুরাধার দিকে তাকালো। মা, কিছু একটা ঘটতে চলেছে। আমি নিশ্চিত এই বাড়িতে আমরা একা নই। মিতালির গলায় আতঙ্কের কম্পন। এবার অনুরাধা বলল, তুমি ঠিকই বলেছ মিনি, এখানে কিছু একটা আছে, আর সেটা খুবই অশুভ। তান্ত্রিক শম্ভুনাথ তখন ঘরের মাঝখানে বসে মন্ত্র পাঠ করছিলেন। তার চারপাশে জ্বালানো ধূপকাঠি থেকে গাঢ় ধোঁয়া উঠছে। তার গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা প্রতিবার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে দুলে উঠছে। বরুণ এক কোণে বসে এই সব কিছু চুপচাপ দেখছিলেন। তার মুখে এক প্রকার অসন্তোষের ছাপ। এসব তোমাদের কুসংস্কার, কোনো ভূত বা আত্মা নেই। এসব সবই আমাদের মনের খেলা।
বরুণ যেন নিজের যুক্তিবাদের শেষ আশ্রয় ধরে রেখেছিলেন। আপনার কথায় যুক্তি থাকতে পারে ঘোষালবাবু, কিন্তু এই পৃথিবীতে সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। শম্ভুনাথ তান্ত্রিক চোখ বন্ধ রেখেই বললেন, তার কণ্ঠে দৃঢ়তার আভাস। রাত গভীর হচ্ছে। শম্ভুনাথ তান্ত্রিক মন্ত্রপাঠ শেষ করে উঠে দাঁড়ালেন। তার কপালে ভাঁজ পড়েছে। বাড়ির বেসমেন্টটাই এই সমস্ত কিছুর কেন্দ্র। সেখানে কোনো এক নারী আত্মা আটকে আছে। তার মৃত্যু ছিল অত্যন্ত নির্মম, অত্যন্ত অপমানজনক। সে এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। মিতালি শিউরে উঠে বলল, কিন্তু কিন্তু কেন কেন আমাদের ওপর তার এই রাগ? আমরা তো তাকে কিছু করিনি। শম্ভুনাথ গভীর দৃষ্টিতে তাকালেন। সে শুধু প্রতিশোধ নিতে চায়, আর তার প্রতিশোধের পথে যারা আসবে তারা তার শিকার হবে। এই বাড়ি তার বন্দিশালা, আর তাকে মুক্তি না দিলে এই অশান্তি শেষ হবে না। সবাই মিলে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিল। বেসমেন্টের দরজা খুলতেই একটা হিমেল বাতাস তাদের মুখে এসে লাগলো। চারপাশের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠল। তান্ত্রিক নিজের হাতে তৈরি মন্ত্রপ্রত কপালে ছোঁয়ালেন। সেই মন্ত্রপ্রতের আলোতে বেসমেন্টের একটি বিশেষ কোণ ঝলমল করে উঠল। এখানেই সে আটকে আছে, শম্ভুনাথ বললেন। তান্ত্রিক এক বিশেষ পদ্ধতিতে মন্ত্র পড়তে শুরু করলেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধীরে ধীরে বেসমেন্টের দেওয়ালে একটি ছায়া ফুটে উঠল। সেই ছায়াটি ধীরে ধীরে রক্ত মাংসের শরীরের রূপ নিল। সেখানে দাঁড়িয়ে এক যুবতী, যার চোখে জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। আমাকে বাঁচাও, তার কণ্ঠে বিষাদের সুর। সবাই থমকে গেল। মিতালি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? আমাদের বাড়িতে কেন এভাবে আতঙ্ক সৃষ্টি করছো? মেয়েটি কান্নারত স্বরে বলল, আমার নাম শোভা। এই বাড়িরই একসময় পরিচারিকা ছিলাম, কিন্তু বাড়ির পুরনো মালিকের নিষ্ঠুরতার শিকার হয়েছি। সে আমাকে প্রতারণা করে আর তারপর অপমান করে হত্যা করে আমায়। আমার মৃতদেহ এই বেসমেন্টে লুকিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আমার আত্মা এখানেই বন্দি। আমার যন্ত্রণা, আমার লাঞ্ছনা কেউ শুনতে পায়নি, আর আমি সে পুরনো প্রতিশোধের আগুনে এখনো পুড়ছি। শম্ভুনাথ তান্ত্রিক গভীর মনোযোগে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তার চারপাশে যেন এক অদ্ভুত শক্তির প্রবাহ ছড়িয়ে পড়ল। মেয়েটির ছায়ামূর্তি ক্রমেই বিবর্ণ হতে লাগলো। তোমাকে মুক্তি দিতে হলে তোমার আত্মার শান্তি চাইতে হবে। প্রতিশোধে সবসময়
মুক্তি আসে না মা, শম্ভুনাথ বললেন। শোভা চোখ মুছে বলল, আমি শান্তি চাই ঠাকুর বাবা, আমি শান্তি চাই। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও। তান্ত্রিক একটি পবিত্র জল ছিটিয়ে দিলেন। সেই জল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মেয়েটির শরীর আলোর কোণায় পরিণত হয়ে মিলিয়ে গেল। বেসমেন্ট আবার নীরব হয়ে গেল। পরদিন সকালে বাড়ি একদম শান্ত, যেন দীর্ঘদিনের অশান্তি শেষে এক নতুন সূচনা হয়েছে। মিতালি ঘরের জানলা দিয়ে রোদের আলোর দিকে তাকালো। তার মন হালকা লাগছিল। বরুণ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যদি এসব না দেখতাম হয়তো এখনো বিশ্বাস করতাম না। হয়তো পৃথিবীতে এমন কিছু আছে যা বিজ্ঞানের গণ্ডির অনেক অনেক বাইরে। অনুরাধা হাসল। সব কিছু যুক্তি দিয়ে বোঝা যায় না বরুণ, কিছু জিনিস অনুভব করতে হয়। তাদের নতুন জীবন শুরু হলো, আর বাড়িটা যেন একেবারে নতুন রূপ পেল। অতীতের অন্ধকার মুছে এখন সেখানে শুধুই শান্তি। শেষ হলো আমাদের আজকের প্রথম গল্প। এবার শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় গল্প, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী জঙ্গলে অমঙ্গল। গল্প পাঠে অনুষ্কা চক্রবর্তী। ওভার টু ইউ অনুষ্কা। সন্ধ্যার আলো গাঢ় হতে না হতেই রতনপুর গ্রামের এক কোণে অবস্থিত পুরনো ডাকবাংলোটির গায়ে ঘন ছায়া নেমে এলো। শীতল হাওয়ার শো শো আওয়াজে মনে হচ্ছিল যেন কোনো অজানা গল্পের আভাস দিয়ে যাচ্ছে। এই ডাকবাংলোটি বহুদিনের পুরনো। ব্রিটিশ আমলে স্থাপত্য শৈলী, পাথরের দেয়াল, কাঠের বিশাল দরজা আর বারান্দার শ্যাওলা ধরা মেঝে দেখে মনে হতো সময় এখানে থেমে গেছে। স্থানীয় গ্রামবাসীদের মুখে মুখে ঘুরত এই জায়গা নিয়ে নানা রকমের ভৌতিক গল্প। কেউ বলতো রাতে এখানে এক নারীর আর্ত চিৎকার শোনা যায়। কেউ বলতো এখানে এক নরখাদক বাঘের বাস। তিন বন্ধু অর্ণব, রঞ্জন এবং সুমিতা এই জায়গার ইতিহাস নিয়ে বেশ আগ্রহী ছিল। তারা শহর থেকে এসেছিল এই ডাকবাংলোতে এক রাত কাটানোর জন্য। এদের মধ্যে সুমিতা ছিলেন ঐতিহাসবিদ। তিনি পুরনো স্থান আর স্থানীয় লোকগল্প নিয়ে গবেষণা করতেন। রঞ্জন একজন ফটোগ্রাফার। ভৌতিক স্থানগুলোর ছবি তোলা তার শখ। অর্ণব লেখক। গল্পের সন্ধানে ঘুরে বেড়ানোই তার জীবনের ধ্যান জ্ঞান। তিনজনের সেদিন গ্রামে আসার কারণও ছিল বিশেষ। কিছুদিন আগে গ্রামে ছড়িয়ে পড়েছিল যে ডাক বাংলোতে এক নারীর ছায়া মূর্তি দেখা গেছে। গ্রামের লোকজন বলতো তিনি কখনো বারান্দার করিডোরে হেঁটে বেড়ান, কখনো ভাঙা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। তার উপস্থিতি নাকি এতটাই স্পষ্ট যে কেউ কেউ তাকে জীবিত মানুষ বলে ভুল করে। তিন বন্ধু বিকেল নাগাদ ডাকবাংলোয় এসে পৌঁছায়। দরজা খুলতেই ভেতরে এক অদ্ভুত গন্ধ নাকে লাগে, যেন পচা কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির মিশ্র গন্ধ। রঞ্জন ক্যামেরা বের করে সঙ্গে সঙ্গে ছবি তুলতে শুরু করলো।
সুমিতা জানালার শিক ধরল আর বলল, এখানে সময় যেন থেমে গেছে। এত পুরনো জায়গা, কত কিছু লুকিয়ে আছে এর দেওয়ালের মাঝে। অর্ণব চারদিকে তাকিয়ে দেখছিল। কালি পড়া দেওয়াল, ভাঙা জানালা আর ধুলোর আস্তরণে ঢাকা আসবাবপত্র। একটি বড় টেবিলের ওপর রাখা ছিল একটি পুরনো কেরোসিন ল্যাম্প। সে ল্যাম্পটি জ্বালানোর চেষ্টা করতেই টুং করে একটি শব্দ হলো, যেন ভাঙা কিছু পড়ে গেল। কি ছিল এটা? রঞ্জন হঠাৎ থমকে গেল। হয়তো ইঁদুর, বলে সুমিতা হাসল। কালুর কথা শুনে সুমিতা চুপ হয়ে গেল। অর্ণব বলল, আমরা তো এসেছি এই রহস্য উদ্ঘাটন করতে, ভয় পেলে চলবে না। কালু আর কথা না বাড়িয়ে চলে গেল। তিন বন্ধু তখন আবার ঘরের ভেতর ঢুকল। রাতের খাবার সেরে যখন শুতে যাবে, তখন রঞ্জনের ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে বসে গেল। একটি ছবিতে কিছু অস্বাভাবিক ধরা পড়ল। জানালার পাশে এক ছায়ামূর্তি, খুব অস্পষ্ট, তবে সেখানে একজন নারীর উপস্থিতি যেন বোঝা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রঞ্জন বিস্ময়ে বলল। সুমিতা তার দিকে তাকিয়ে বলল, আমি তো জানালার কাছে দাঁড়িয়েছিলাম না, তবে কেউ হয়তো ছিল। কেউ নয়, অর্ণব বলল, কিছু, আর সেই কিছুই আমাদের পরীক্ষা নিতে চলছে। তবে অর্ণবের মন বলছিল, এটি নিছক ইঁদুরের কারসাজি নয়। তার মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো যেন কিছু বলার চেষ্টা করছে। কিছু সময় পর তারা তিনজন বারান্দায় বসল। গ্রামের হাওয়া বেশ ঠান্ডা। অন্ধকার নামতেই চারিদিকে নীরবতা নেমে এলো। এমন সময় একটি দূরের ডাক শোনা গেল। শুনলে? রঞ্জন ফিসফিস করে বলল, হয়তো শেয়াল, বলে সুমিতা তাকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু শব্দটা শেয়ালের চেয়ে ভিন্ন ছিল, যেন কোনো মানুষের গভীর আর্তনাদ। সন্ধ্যার পর তাদের জন্য খাবার নিয়ে এসেছিল স্থানীয় গ্রামের মানুষ কালু। সে একজন বৃদ্ধ এবং বেশ চিন্তিত মুখে তাদের দিকে তাকাচ্ছিল। এখানে রাতে থাকবেন সাহেবরা? কালু বলল। হ্যাঁ, কিছু সমস্যা? অর্ণব জিজ্ঞেস করল। কালু একটু চুপ করে থেকে বলল, এখানে রাতে থাকা উচিত নয়। এই জায়গা অভিশপ্ত। বুড়ো মানুষ আমি, নিজের চোখে অনেক কিছু দেখেছি। কি দেখেছেন? রঞ্জন আগ্রহী হয়ে উঠল। কালু নিচু স্বরে বলল, বছরখানেক আগে এক যুবতী মেয়ে এই ডাকবাংলোর আশপাশে ঘুরতে ঘুরতে হারিয়ে যায়। তার আর কোনো খোঁজ মেলেনি। তারপর থেকে রাতে তাকে এখানকার করিডোরে হেঁটে বেড়াতে দেখা যায়। কেউ কেউ বলে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। আর যে বাঘের গল্প শোনেন, সে নাকি অভিশপ্ত, এরও ছায়া মেলে না। কালুর কথা শুনে সুমিতা চুপ হয়ে গেল। অর্ণব বলল, আমরা তো এসেছি এই রহস্য উদ্ঘাটন করতে, ভয় পেলে চলবে না। কালু আর কথা না বাড়িয়ে চলে গেল। তিন বন্ধু তখন আবার ঘরের ভেতরে ঢুকল। রাতের খাবার সেরে যখন শুতে যাবে, তখন রঞ্জন ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে বসে গেল। একটি ছবিতে কিছু অস্বাভাবিক ধরা পড়ল। জানালার পাশে এক ছায়া মূর্তি, খুব অস্পষ্ট, তবে সেখানে একজন নারীর উপস্থিতি যেন বোঝা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রঞ্জয় বিস্ময়ে বলল। সুমিতা তার দিকে তাকিয়ে বলল, আমি তো জানালার কাছে দাঁড়িয়েছিলাম না, তবে কেউ হয়তো ছিল। কেউ নয়, অর্ণব বলল, কিছু,
আর সেই কিছুই আমাদের পরীক্ষা নিতে চলেছে। রাত যত গভীর হলো, ঘরের আশপাশ থেকে হালকা কানের কাছে ফিসফিস শব্দ শোনা যেতে লাগলো। বাইরে ঝড়ের মতো বাতাসের বইছিল, আর সেই বাতাসে যেন কারো কান্নার শব্দ লুকিয়েছিল। হঠাৎই দরজার উপর একটি শব্দ হলো, ধপ করে, যেন কেউ ধাক্কা দিচ্ছে। তিনজনের বুকের ভিতর থুকপুকানি বাড়তে গেল। আর তখনই ভাঙা জানালার বাইরে দেখা গেল এক নারীর অবয়ব। সাদা শাড়ি পরা সেই নারী নিশ্চল দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শূন্যতা। ও কি মানুষ? ফিসফিস করে সুমিতা জিজ্ঞেস করল। কেউ উত্তর দিল না, কারণ তারা সবাই জানতো মানুষ হলে সে এভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। রাত তখন গভীর। ঘরের ভেতরের কেরোসিন ল্যাম্পের আলো কাঁপছিল হাওয়ায় মৃদু ঝাপটায়। জানালার বাইরে সাদা শাড়ি পরা নারীর অবয়ব যেন পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়েছিল। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকারে আবছা চেহারাটা যেন শূন্যে ভাসছিল। অর্ণব, রঞ্জন আর সুমিতা কেউই কথা বলার সাহস করল না। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। অর্ণবের গলা শুকিয়ে এলো। অনেক সাহস সঞ্চয় করে সে এগিয়ে গিয়ে জানালার দিকে তাকালো, কিন্তু ঠিক তখনই সেই নারী এক অদ্ভুত গতিতে হাওয়ার মতো মিলিয়ে গেল, যেন তার উপস্থিতি মুহূর্তের মায়া ছিল। তুমি ওখানে কি দেখলে? রঞ্জন ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি নিশ্চিত আমি তাকে দেখেছি। তবে সে কথা শেষ করতে পারল না অর্ণব। তার কণ্ঠ আটকে গেল। কিন্তু তার ছায়া ছিল না। সুমিতা চাপা স্বরে বলল, একজন জীবিত মানুষের ছায়া থাকে। আমরা কি দেখলাম? এই প্রশ্ন যেন ঘরের পরিবেশে আরও ভারী করে তুলল। চারপাশে নীরবতা তাদের কথা গিলে ফেলেছিল। রঞ্জন তার ক্যামেরার ফ্রেমগুলো আবার পরীক্ষা করতে লাগলো। প্রতিটি ছবিতেই কিছু না কিছু অস্বাভাবিক ধরা পড়ছিল। কখনো জানালার বাইরে ধোঁয়ার মতো মেঘ, কখনো ছায়ামূর্তির আবছা উপস্থিতি। রাতের নীরবতা ভেঙে হঠাৎ দূরে বাঘের গর্জন শোনা গেল। এই ডাক বাংলোর চারপাশে জঙ্গলে একসময় নরখাদক বাঘের ভয়ের রাজত্ব ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত সেই বাঘ এখনো বেঁচে আছে, তবে তা আর সাধারণ বাঘ নয়। স্থানীয়দের মতে বাঘটি অভিশপ্ত, যে তার শিকারের আত্মা নিজের শরীরে ধারণ করে। আমরা ভুল জায়গায় এসে পড়েছি, সুমিতা কিছুটা আতঙ্কিত স্বরে বলল। এই জায়গাটা অভিশপ্ত বা না হোক, এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, আর আমরা সেটাই বের করতে এসেছি, অর্ণব বলল। তার কণ্ঠে দৃঢ়তা থাকলেও চোখে ভয় লুকোনো ছিল না। তারা সিদ্ধান্ত নিল ঘর থেকে বের হয়ে আশপাশটা দেখে আসবে। কেরোসিন ল্যাম্প হাতে নিয়ে তিনজন বারান্দায় পা রাখল। বারান্দার কাঠের মেঝেতে তাদের পায়ের শব্দ যেন আরও প্রতিধ্বনিত হচ্ছিল। বাতাসে পচা পাতা আর মাটি মেশানো গন্ধ। দূরে গাছের ফাঁকে ফাঁকে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ করেই সুমিতা থমকে দাঁড়ালো। শোনো, সে ফিসফিস করে বলল। তারা কান পাতল। দূরে কারো হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল, এক নারীর কান্না। গলার স্বর এতটাই বিষণ্ণ যে শোনা মাত্রই গায়ের লোম খাড়া হয়ে যায়। ওটা আসছে ডাক বাংলোর পিছন দিকে, রঞ্জন ইঙ্গিত করল।
তারা ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোতে লাগলো। বাতাস ঠান্ডা হয়ে উঠছিল, আর চারপাশের অন্ধকার আরো গভীর মনে হচ্ছিল। পিছনের দিকে একটি ভাঙাচোরা বাগান ছিল, সেখানে এক কুয়ো। কুয়োটির মুখের ওপর জং ধরা একটি লোহার ঢাকনা। তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন জাগছিল, শব্দটি কি এই কুয়োর ভিতর থেকে আসছে? কেউ কি এখানে পড়ে গিয়েছে? সুমিতা উদ্বিগ্ন স্বরে বলল। না, অর্ণব নিচু স্বরে বলল, এই শব্দ কোনো মানুষের হতে পারে না, এটা কেমন যেন অস্বাভাবিক। রঞ্জন ক্যামেরা হাতে কুয়োর চারপাশে ঘুরতে শুরু করলো। সে কুয়োর মুখে ক্যামেরা ধরল, তবে ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল, আর ক্যামেরার ফ্ল্যাশ অজান্তেই চালু হয়ে গেল। ফ্ল্যাশের আলোতে তারা একটি ছায়া মূর্তি দেখতে পেল, এক নারীর সাদা শাড়ি পরা। সে কুয়োর ওপরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ কিছু বলার আগে সেই ছায়া মিলিয়ে গেল। অর্ণব এগিয়ে গিয়ে বলল, আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। না, সুমিতা দৃঢ় কণ্ঠে বলল, আমাদের জানতে হবে এর পেছনে সত্যি ঘটনা। আমরা এখানে এসেছি রহস্য উদ্ঘাটন করতে। আমি জানি এই ছায়া আর এই ডাকগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। তাদের কথার মধ্যে হঠাৎ পিছনে কুয়োর লোহার ঢাকনাটি একটি বিকট শব্দ করে পড়ে গেল। তারা পেছনে তাকিয়ে দেখল কুয়ো থেকে ঘন কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। সেই ধোঁয়ার ভেতরে আবার দেখা গেল সে নারীর মুখ, কিন্তু এবার তার মুখ ছিল অত্যন্ত বিকৃত। তার চোখগুলো গভীর, আর শূন্যতায় পূর্ণ মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। চলো, এখান থেকে চলো, চিৎকার করে উঠল অর্ণব। তিনজন দৌড়ে ঘরের ভিতর ফিরে এলো। তারা দরজা বন্ধ করে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঘরের বাইরে ঝড়ের মতো শব্দ হচ্ছিল, আর সেই সাথে শোনা যাচ্ছিল একটি বাঘের গর্জন। সেই গর্জন এতটাই তীব্র আর হিংস্র ছিল যে মনে হচ্ছিল বাঘটি যেন ঘরের চারপাশে ঘুরছে। তারা জানালার দিকে তাকিয়ে দেখল ঘরের বাইরে গাছের ছায়ায় দুটি অদ্ভুত জলজলে চোখ। বাঘটি সত্যিই ছিল, কিন্তু তার গায়ের ছায়া মাটিতে পড়ছিল না। এটা কি ধরনের প্রাণী? রঞ্জন ফিসফিস করে বলল। এটা আর সাধারণ বাঘ নয়, সুমিতা বলল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা সেই অভিশপ্ত বাঘ যার কথা কালু বলেছিল। এটা আমাদের তাড়া করেছে। তাদের সামনে ধাঁধার মতো ঘটনা একের পর এক খুলে যাচ্ছিল, কিন্তু প্রশ্ন থেকে গেল, কে এই নারী? আর এই বাঘ কি তার সঙ্গী নাকি তার বন্দী? তারা ঘরের এক কোণে গা ঢেকে বসে থাকল, তবে তাদের মনে একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছিল, কি আছে এই জায়গার অতীতে? রাতের ঘন কালো অন্ধকার যেন আরো ভারী হয়ে উঠেছে। ডাকবাংলোর চারপাশে প্রকৃতি নিঃশব্দ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও এক ভয়ঙ্কর শূন্যতা বাসা বেঁধে আছে। অর্ণব, রঞ্জন এবং সুমিতা তিনজনই ঘরের কোণে সঙ্গবদ্ধ হয়ে বসেছিল। বাইরে বাঘের গর্জন, হাওয়ার হু হু আওয়াজ, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল সেই নারীর করুণ কান্নার ধ্বনি। তাদের মনে হচ্ছিল এই ডাকবাংলো যেন কোনো জীবন্ত দুঃস্বপ্নের কেন্দ্রবিন্দু। এখান থেকে বেরিয়ে যেতে হবে, অর্ণব বলল। তার গলা আতঙ্কে ভারী হয়ে এসেছে।
তবে কিভাবে? রঞ্জন বলল, বাইরে যা আছে তাতে বের হওয়া আরও ভয়ঙ্কর হয়ে যাবে। বাঘটা যেন আমাদের ঘিরে রেখেছে। সুমিতা চুপ করেছিল, তার চোখ মেঝের দিকে নিবদ্ধ, কিন্তু তার মনে যেন অন্য কোনো অজানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে উঠে দাঁড়ালো। আমরা পালিয়ে যেতে পারি না, সে দৃঢ় কণ্ঠে বলল। এই জায়গার সত্যিটা জানতে হবে। কেন এই ডাকবাংলো অভিশপ্ত? কেন সেই নারী আর সেই বাঘ এখানে হাজির হয়? তুমি কি পাগল? সত্যিটা জানার জন্য আমাদের জীবনে বাজি রাখা উচিত। রঞ্জন উত্তেজিত হয়ে উঠল। তুমি যা খুশি বলো, কিন্তু আমি জানি কিছু একটা লুকিয়ে আছে এখানে, আর সেই কুয়োই তার কেন্দ্র। কথা শেষ করেই সুমিতা কেরোসিন ল্যাম্প হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও অর্ণব ও রঞ্জনকে তাকে অনুসরণ করতে হলো। ডাক বাংলোর পেছনে সেই পুরনো কুয়োটির কাছে তারা আবার এলো। আশেপাশের গাছপালাগুলো এতটাই নির্জন ছিল যে মনে হচ্ছিল প্রকৃতি তাদের থমকে থাকা নিঃশ্বাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কুয়োর ঢাকনা আগের মতোই ভাঙা অবস্থায় পড়েছিল, কিন্তু এবার ঢাকনার ফাঁক দিয়ে অদ্ভুত এক আলো বের হয়ে আসছিল, যা মাটি ছুঁয়ে চারপাশে ছড়িয়ে পড়েছিল। এটা আগে তো দেখিনি, অর্ণব বিস্মিত কণ্ঠে বলল। এর মানে কিছু একটা আমাদের এখানে নিয়ে আসতে চেয়েছিল, সুমিতা বলল। তার গলার স্বর গভীর এবং রহস্যময় শোনাচ্ছিল। তারা কুয়োর কিনারে গিয়ে তাকালো। ভেতরে গভীর অন্ধকার ছিল, কিন্তু সেই অন্ধকারের মধ্যে অদ্ভুত নীলচে সবুজ আলো ঝলমল করছিল, আর সেই আলো থেকে ভেসে আসছিল একটা চাপা গুঞ্জন, যেন অনেক মানুষের করুণ আর্তনাদ মিশে আছে। এটা কোনো সাধারণ কুয়ো নয়, রঞ্জন ফিসফিস করে বলল। এটা যেন এক প্রবেশদ্বার। কিন্তু প্রবেশদ্বার কিসের? সুমিতা ফিসফিস করল। তাদের আলোচনার মাঝেই হঠাৎ তারা অনুভব করল মাটি কাঁপছে। কুয়োর ভিতর থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে উঠে আসছিল। সেই সাদা শাড়ি, সেই নির্লিপ্ত মুখ, এবার তার চোখ দুটি একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। দুই গভীর অন্ধকার গহ্বর, যেন সেই গহ্বরের ভেতর অনন্ত শূন্যতা। তোমরা কেন এসেছো? নারীর ঠোঁট নড়ল না, কিন্তু তার কণ্ঠ তাদের চারপাশে প্রতিধ্বনিত হলো। তিনজন থমকে গেল। নারীর কণ্ঠে শোনা যাচ্ছিল গভীর দুঃখ আর অভিশাপের ভার। তুমি কে? সাহস করে অর্ণব জিজ্ঞেস করল। নারী তাদের দিকে তাকিয়ে বলল, আমি একসময় এই জায়গার রক্ষক ছিলাম, কিন্তু অন্যায়ের শিকার হয়ে আমি এখন বন্দী। আমাকে এই কুয়োয় অভিশাপে ফেলে দেওয়া হয়েছিল। আমার মৃত্যুর পর এই জায়গার প্রতিটি কোণ আমার অভিশাপের ভার নিয়ে আছে। সেই বাঘ যার কথা তোমরা শুনেছ, সেই বাঘও এই কুয়োর শক্তির সৃষ্টি। এটি শুধু তোমাদের পরীক্ষা নিতে এখানে পাঠানো। কিন্তু কেন? সুমিতা জিজ্ঞেস করল। তোমার মুক্তি চাই কিভাবে? এই কুয়োর গভীরে যা লুকিয়ে আছে তা প্রকাশ করতে হবে। এই কুয়োর মধ্যেই লুকিয়ে আছে সেই নরখাদক বাঘের আত্মা। তাকে মুক্ত করতে পারলে আমারও মুক্তি মিলবে। নারীর কণ্ঠ শুনে সুমিতা সাহস সঞ্চয় করে বলল, আমরা কিভাবে তা করব? নারী আঙুল তুলে কুয়োর ভিতর ইঙ্গিত করল। তোমাদের কাউকে এই কুয়োর গভীরে প্রবেশ করতে হবে। ভয় পেলেই তোমরা ধ্বংস হবে। সাহস থাকলে সত্য উদ্ঘাটন হবে। তারা সিদ্ধান্ত নিল। রঞ্জন কুয়োর কিনার থেকে দড়ি বেঁধে নিচে নামার জন্য প্রস্তুতি নিল।
কুয়োর ভিতরে অন্ধকার ছিল ঘন, আর সে অন্ধকার যেন জীবন্ত হয়ে চারপাশ নড়ছিল। কিন্তু নেমে গিয়ে রঞ্জন দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। কুয়োর তলদেশে পড়েছিল অজস্র মানুষের কঙ্কাল, আর তাদের মাঝখানে ছিল এক বিশালাকৃতি বাঘ। তবে সেই বাঘ ছিল মৃত, তার চোখ দুটি জ্বলজ্বল করছিল, আর তার শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ঘুরছিল। তখনই বাঘটি হঠাৎ প্রাণ ফিরে পেল। রঞ্জন বুঝল এটি সাধারণ প্রাণী নয়। সে দ্রুত দড়ি ধরে উঠে আসতে লাগল। ওপরে উঠে আসার পর কুয়ো থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর সে ধোঁয়ার সাথে নারীর মূর্তিটিও মিলিয়ে গেল। সব শেষ হয়েছে, সুমিতা বলল, কিন্তু তার কণ্ঠে ছিল অস্পষ্ট সন্দেহ। ডাকবাংলো হঠাৎ করেই নীরব হয়ে গেল, আর সেই নীরবতার মাঝেও তারা শুনতে পেল দূরে একটি নারীর অশ্রুমাখা হাসি। তারা ফিরে গেল, কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন রয়ে গেল, তাদের অভিজ্ঞতা কি সত্যিই ঘটেছিল, নাকি এটি ছিল এক ধরনের অলীক মায়া? আর সেই নারী যাকে তারা দেখেছিল, তিনি কি মুক্তি পেয়েছিলেন, নাকি তারা আরও বড় কোনো অভিশাপের চক্র শুরু করে দিয়ে এসেছে? রহস্যের জাল থেকে তারা কেউই মুক্তি পেল না, কিন্তু তাদের অভিজ্ঞতা চিরকাল থেকে গেল এক দুঃস্বপ্নের মতো। তো শেষ হলো আমাদের আজকের দ্বিতীয় গল্প। আশা করছি আজকে যে দুটো গল্প তোমাদের শোনালাম সেই দুটো গল্পই তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি গল্প ভালো লাগে তোমাদের কি করতে হবে, লাইক এবং কমেন্ট। কিন্তু বর্তমানে দেখছি অনেকেই শুধু লাইক করছো, কমেন্ট করছো না। কমেন্টটা করো প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আমায় প্রকৃত অর্থে সাপোর্ট করছো আর কারা ফেক সাপোর্ট করছো। তাই বলছি প্লিজ কমেন্টটা তোমরা করো। আর এই গল্পটাতে তো অবশ্যই করবে কমেন্ট, যাতে আমি বুঝতে পারি যে আমার গল্প পাঠ, আমার লেখনী তোমাদের কেমন লাগছে। এছাড়াও ধরো আমার চ্যানেলে যারা গল্প পাঠ করে, আমার বন্ধু অরিন্দম, অঙ্কিত, প্লাস আমার জুনিয়ররা অনুষ্কা, শ্রীময়ী, রুদ্রনীল যারা গল্প পাঠ করে, তারাও একটু মোটিভেশন পাবে আর কি। কারণ দেখো, এটা তো আমরা স্টোরি টেলিং করি, আমরা তো অডিও স্টোরি করি না। অডিও স্টোরি নিশ্চয়ই আনবো, কিন্তু মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের মানে গল্পের শুরুতেই যে কথাগুলো বললাম ইন্ট্রোতে, তো এইটুকুই বলার ছিল। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই সুন্দর গল্পটা নিজের বন্ধুর সাথে শেয়ার করে নিয়ে তাকেও এই গল্পটা শোনার সুযোগ করে দাও। আর এইটুকুই বলার ছিল। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর অবশ্যই গল্পে থাকবে।